মা এই ডায়েরিটা আমার একটু দেন তো, এদিকে আসেন একটু। এখানে একটা আছে, খাতা আছে, খাতা দেন যে উপরে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন যে আয়োজন, এই আয়োজনে সবাইকে স্বাগতম। শুরুতে আমি একটু তোমাদের থেকে ক্লিয়ার হয়নি, তোমরা যারা জয়েন করছো আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একটু কনফার্ম করো। যারা জয়েন করছো তারা একটু আমাকে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমরা যারা জয়েন করছি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি প্লিজ। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে কনফার্ম করি। ওকে, তো শুরুতে আমরা বলে নিই, আজকে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো হচ্ছে এসএসসি 21 এবং এইচএসসি 21-এর আজকে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রেস ব্রিফিং করছে তার আলোকে হচ্ছে অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে ব্যাপারগুলো, অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনগুলো তো আর আমরা চাইলেও মন্ত্রীকে গিয়ে করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ভালো আইডিয়া দিব বা তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা জয়েন করছো অলমোস্ট আমাদের 197 200+, সো তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে প্রথমে আমরা লাইভটা শেয়ার করে দিই। আমরা সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিই যাতে অনেকেই উপকৃত হতে পারে। আজকের লাইভটা মেইনলি মানুষের উপকার করার জন্য, সবার কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। আমি শিক্ষামন্ত্রীর ব্রিফিংটা পুরা দেখছিলাম, পুরা দেখে সেখানে যতগুলা কথা বলছে সব কিছু আমি খাতায় নোট ডাউন করছি। আর তোমরা আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করছিলে আমার গ্রুপে, তো সেখানেও আমি অলরেডি ওই কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করে নিয়েছি। তো আমি ট্রাই করব সবার সব কোয়েশ্চেনের আনসার দেওয়ার, এবং তোমরা এক্সট্রা কোয়েশ্চেন করতে পারবা এই লাইভের কমেন্টে। সেই কমেন্ট থেকে আমি কোয়েশ্চেনগুলো নিয়ে সেখান থেকেই তোমাদেরকে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করব। সো আসলে আজকে ঝামেলা হচ্ছে, আমি গ্রামের বাড়িতে চলে আসছি, এখানে আমার কোনো সেট আপ নাই, খুব ভালো স্ট্যান্ডও ছিল না। পরে আমি দৌড়ায় যাইয়ে যে কাজটা করছি, তোমাদের জন্য একটা ছোটোখাটো স্ট্যান্ড নিয়ে আসি যাতে করে ফোনটা অন্তত স্টেবল করে রাখা যায়। এই যে তাও আমি জানতাম না যে আসলে প্ল্যানিং ছিল না, যে আমি ভাবছিলাম হয়তো শিক্ষামন্ত্রী অ্যাসাইনমেন্টের ব্যাপারে ঘোষণা দিবে, এটা জানতাম, এইরকম কিছু আভাস পাইছিলাম। বাট এটা যে ঈদের আগেই যে মানে এত ভয়ানক রূপ নিবে সেটা চিন্তা করতে পারি নাই। সো আমি চিন্তা করছিলাম ঈদের পরে যাইয়া এরপরে এগুলো নিয়ে প্ল্যানিং করব, বাট অ্যাকচুয়ালি আজকে আমাদেরকে করতে হলো। সো ওই কারণে হচ্ছে একটু ঝামেলা। সো আমাকে প্রথমত তোমরা একটু বলো যে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, আর আমরা যারা জয়েন করছি তারা একটু কাইন্ডলি আমরা কনফার্ম করি আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, একটু কনফার্ম করি। হ্যাঁ, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করি, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, এবং একটু দেখি আমরা একটু কমেন্টে জানিয়ে দিই আমরা এসএসসি 21 কে আসি, এইচএসসি 21 কে আসি। যারা এসএসসি 21 কে আসি, এইচএসসি 21 কে আসি, আমরা একটু কমেন্টে আমরা জানিয়ে দিই আমরা কে এসএসসি 21, কে এইচএসসি 21, প্লিজ আমরা কমেন্টে জানিয়ে দিই। হ্যাঁ, আমরা কমেন্টে জানিয়ে দিই কে এসএসসি 21 আর কে আমাদের এইচএসসি 21, একটু কমেন্টে জানিয়ে দিই। ওকে,
আর তোমাদের সকল কোয়েশ্চেনের আনসার ইনশাল্লাহ দিব আজকে আমি, মানে চেষ্টা করব যতটুকু তোমাদেরকে হেল্প করা যায়, আর অনেকেই জানো অলরেডি আমি শুরুতে একটা কথা বলিনি, আমাদের কিন্তু তোমাদের জন্য আমি অলরেডি SSC 21-এর জন্য একটা ফেসবুক গ্রুপ এবং ACC 21-এর জন্য একটা ফেসবুক গ্রুপ খুলছি, প্রাইভেট গ্রুপ, যেগুলোতে ওগুলো খোলার কারণ একটাই, যাতে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে হেল্প করা যায়, যেহেতু এটা একটা ফাইনাল এক্সামের মতো। সো তোমাদেরকে এই ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। ওই কারণে হচ্ছে তোমাদের জন্য আমরা যে কাজটা করছি দুইটা গ্রুপ করা হয়েছে, ACCর জন্য একটা, SSCর জন্য একটা। সো সেখানে সলভ দেওয়া হবে। মা ওই আব্বাস সমান দরজা খুলে দেন। আচ্ছা, সো আমরা একটু কাজ করি, আমি এখনই শুরু করে দিব। হ্যাঁ, আমরা অনেকে ACC 21, অনেকে SSC 21। হ্যাঁ, সো আমরা একটু কষ্ট করে, যারা জয়েন করছি একটু কষ্ট করে আমরা লাইভটা শেয়ার করে দিই, যাতে করে অনেকে জয়েন করতে পারে। অনেকে হয়তো এই লাইভটা দেখে উপকৃত হইতে পারে, অনেকে তার অজানা প্রশ্নের উত্তর পাইতে পারে। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দিই। অনেকে এখনও শেয়ার করিনি, একটু কষ্ট করে শেয়ার করে দিই। একটু কষ্ট করলে কেষ্ট মেলে, শেয়ার করলে তুষ্টি মেলে। তা আমরা শেয়ার করে দিই। অলমোস্ট আমাদের 300+ জয়েন করছে। সো আমরা আর দেরি করবো না, আমি শুরু করে দিই। তো প্রথমে আমি বলি, আমি কথাগুলা যে বলবো আসলে যথেষ্ট সংক্ষেপে বলার ট্রাই করব, তবে সংক্ষেপের ভেতরে একটু ডিটেলস বলার ট্রাই করব, যাতে করে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়। আর তোমাদের কোনো কোয়েশ্চেন আমি এখন নিচ্ছি না, কোয়েশ্চেন আমি অলরেডি নিছি, এবং তোমাদের এই লাইভ থেকেও কোয়েশ্চেন নেওয়া হবে। তবে কোয়েশ্চেনগুলো নিব হচ্ছে, আমি কিছুক্ষণ লাইভ নিয়ে আমি আগে আমার কথাবার্তাগুলো ক্লিয়ার করি, আমি ব্যাপারটা পুরোটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এরপরে তোমাদের কোয়েশ্চেন নেব। কারণ আমি ব্যাপারগুলো ক্লিয়ার করার পর দেখবো তোমার অনেক কোয়েশ্চেন আনসার তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার অনেক কোয়েশ্চেন আনসার হয়তো তুমি পেয়ে যাবা। সো আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, ওকে। তাহলে প্রথমত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, তোমরা জানো হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং অনুযায়ী SSC 21 এবং ACC 21-এর জন্য যে দিক নির্দেশনা আছে, দিক নির্দেশনাটা হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম। প্রথম কথা, প্রথমে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। SSC 21-এর জন্য হচ্ছে সপ্তাহে 2টা করে, টোটাল সপ্তাহে 2টা করে 12 সপ্তাহে 24টা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। আর ACC 21-এর জন্য 15 সপ্তাহে 30টা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো কিসের উপর নেওয়া হবে, আর সেকেন্ড কথা হচ্ছে এক্সাম যে হবে বলছে, সেই এক্সামটা কবে হবে এবং কিসের উপর হবে। আর যেসব অধ্যায়ের উপর, যেসব সাবজেক্টের উপর এক্সাম হবে না, বা আমাদের যে সকল সাবজেক্টের উপর আমাদের কোনো অ্যাসাইনমেন্ট হবে না, সেগুলো কিভাবে কাউন্ট করবে, SSC কিভাবে কাউন্ট করবে, ACCদের জন্য কিভাবে কাউন্ট করবে, সেই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করার ট্রাই করব। এবং আমার কাছে আরও কোয়েশ্চেন আসছে এরকম যে, ভাইয়া আমাদের এখানে অপশনালের একটা ব্যাপার আছে, অপশনাল এক্সাম দেওয়া লাগবে না, তাহলে এটা কি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা যারা ACCর তাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কোনো প্রভাব ফেলবে কি না, এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে আসছে। আমি ইনশাল্লাহ পুরোটাই ক্লিয়ার করার ট্রাই করব। ওকে, আমি ইনশাল্লাহ ট্রাই করব। তো শুরুতে আমি মেন কথাগুলো বলে দিই। 1 নম্বর কথা, যেগুলো তোমরাও জানো আমিও জানি, তাও আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই, আমার এখানে সাজানো আছে। প্রথম কথা, SSC 21 আর ACC 21 আমি একসাথে বলবো। প্রথমে SSC 21, যারা SSC 21 মনোযোগ দিয়ে খেয়াল করো, SSC 21 কিন্তু এই যাবৎকালে এক্সাম দিচ্ছে হচ্ছে JSC আর PSC। নর্মালি তাদের JSCটা কাউন্ট করা হবে, এটা হচ্ছে তাদের পাবলিক এক্সাম। আর SSC 21-এর অ্যাসাইনমেন্ট যেটা হবে, সেই অ্যাসাইনমেন্টটা শুরু হবে হচ্ছে SSC 21 হচ্ছে আমাদের আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আমাদের 15 তারিখ, ঠিক এই মাসেরই 18 তারিখই স্টার্ট হচ্ছে। এই মাসের 18 তারিখ থেকে তাদের কাউন্টিং স্টার্ট হবে। এবার কাউন্টিং স্টার্ট হলে এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক, অর্থাৎ প্রতি সপ্তাহে তোমাদেরকে 2টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং টোটাল অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে 12 উইকস, 12 সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে 2টা করে, টোটাল 24টা অ্যাসাইনমেন্ট। এবং কিসের উপর অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে? প্রথম কথা, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শর্ট সিলেবাসের বেসিসে। আই রিপিট অ্যাগেইন, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শর্ট সিলেবাসের বেসিসে। এর মানে সরকার তোমাদেরকে যে এর আগে শর্ট সিলেবাস দিছিল, তার বেসিসে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, মানে ওই সকল অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার আসি সাবজেক্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার। SSC আর ACC ক্ষেত্রে এটা প্রায় কাছাকাছি। তো আমি SSCর ক্ষেত্রে বলি সাবজেক্টটা কেমন। SSCর ক্ষেত্রে সাবজেক্টটা হচ্ছে এরকম, তোমাকে আমি শুধু সায়েন্সের স্টুডেন্টদের কথাই বলতেছি, বাকিরা ব্যাপারগুলো বুঝে নিবা আশা করি।
সো তোমার সাবজেক্টের ক্ষেত্রে দুই ধরনের সাবজেক্ট আছে, একটা হচ্ছে কমন সাবজেক্ট আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। আমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে বলি, একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে গ্রুপ। কমন মানে কি সবার আছে, ফর এক্সাম্পল বাংলা, ইংলিশ এগুলো সবার আছে, আর আরেকটা হচ্ছে গ্রুপ, এগুলো সবার নাই। আমাদের সায়েন্সের আলাদা, কমার্সের আলাদা, আর্টসের আলাদা। তাহলে কমন, প্রথম কথা, যে সকল সাবজেক্ট কমন, বাংলা, ইংলিশ এই ধরনের সাবজেক্টের উপর কোনো এক্সাম দেওয়া লাগবে না, এটার উপর কোনো অ্যাসাইনমেন্টও দেওয়া লাগবে না, এটার উপর কোনো এক্সামও দেওয়া লাগবে না। এবার আসি, তাহলে আমাদের এক্সাম হোক আর অ্যাসাইনমেন্ট হোক কিসের উপর দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে হচ্ছে গ্রুপ সাবজেক্টের উপর। এবার গ্রুপ সাবজেক্টের ভিতর আবার আমাদের দুই ধরনের সাবজেক্ট আছে। আমাদের গ্রুপ সাবজেক্টের ভিতর দুই ধরনের সাবজেক্ট আছে, একটা হচ্ছে মেইন সাবজেক্ট আর একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। এবার হচ্ছে মেইন সাবজেক্ট আর অপশনাল সাবজেক্টের আমরা পার্থক্যটা দেখি। মেইন সাবজেক্ট, আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলতেছি ভাইয়েরা, আমরা জানি সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তেই হয়, এরকম কমার্স আর আর্টসেও এরকম সাবজেক্ট আছে। আমার এইগুলো প্রপারলি জানা নাই, আমি সায়েন্সের স্টুডেন্টের কথা বলতেছি, সেটা মাথায় রেখে অন্যরাও আইডিয়া নিতে পারবা। সো সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজ কি, ফিজিক্স আর কেমিস্ট্রি সবাইকে আনসার করতে হবে, সবাইকে। আর ফিজিক্স আর কেমিস্ট্রি বাদ দিলে কি থাকে, হায়ার ম্যাথ, আর একটা হচ্ছে হায়ার ম্যাথ, আর একটা হচ্ছে বায়োলজি। এই হায়ার ম্যাথ আর বায়োলজির মধ্যে আমরা জানি একটা হচ্ছে আমাদের সকলের মেইন সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল। এখন প্রত্যেকটা স্টুডেন্ট সেম না, আমাদের কিছু কিছু ছোটো ভাই বোনদের দেখা যাচ্ছে তার হায়ার ম্যাথটা মেইন সাবজেক্ট, বায়োলজি অপশনাল, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে বায়োলজিটা মেইন, হায়ার ম্যাথটা অপশনাল। তোমাকে কাজ করতে হবে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কোনটা মেইন, তোমার বন্ধুর কোনটা মেইন সেটা ফ্যাক্ট না, তোমার কোনটা মেইন। তোমার যদি হায়ার ম্যাথটা মেইন হয় দেন তোমাকে হায়ার ম্যাথ আনসার করতে হবে, তোমার যদি বায়োলজিটা মেইন হয় তোমাকে বায়োলজি আনসার করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তাহলে আমাকে কয়টা সাবজেক্ট আনসার করতে হবে, তিনটা সাবজেক্ট, একটা হচ্ছে ফিজিক্স, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি, সবাইকে আনসার করতে হবে। আর হায়ার ম্যাথ এবং বায়োলজির মধ্যে সবাইকে আনসার করা লাগবে না, তুমি অ্যাজ এ স্টুডেন্ট কোনটাকে মেইন সাবজেক্ট হিসেবে নিছো এসএসসিতে, যারা এসএসসি তারা এসএসসিতে, যারা এইচএসসি তারা এইচএসসিতে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক শিক্ষার্থী আমাদেরকে এখন প্রশ্ন করবে, ভাইয়া আমার যারা বিশেষ করে যারা এইচএসসির তারা বলবে, ভাইয়া আমার এসএসসিতে মেইন সাবজেক্ট ছিল বায়োলজি, ইন্টারে মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ, অথবা এসএসসিতে আমার মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ, ইন্টারে মেইন সাবজেক্ট বায়োলজি, আমি কোনটা কাউন্ট করব? আমি বলে রাখি, তুমি এসএসসি পরীক্ষার্থী হইলে এসএসসি 21 হলে এসএসসির মেইন সাবজেক্ট কাউন্ট করবা, আর এইচএসসি 21 হলে এইচএসসির মেইন সাবজেক্ট কাউন্ট করবা। আই থিঙ্ক আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তুমি যদি এসএসসি 21 হও, এসএসসি 21 হও, তাহলে তোমাকে এসএসসিতে তুমি কোনটাকে মেইন সাবজেক্ট কাউন্ট করছো সেটাই আনসার করতে হবে। আর যদি তুমি এইচএসসি 21 হও, সেক্ষেত্রে এসএসসিতে তোমার কী ছিল এটা মাথায় আনার দরকার নাই, তোমার মাথায় আনতে হবে এইচএসসিতে তুমি কোনটাকে মেইন সাবজেক্ট হিসেবে নিছো, এইচএসসিতে তুমি যেটাকে মেইন সাবজেক্ট নিছো সেটাই তোমাকে আনসার করতে হবে। ওকে, তাহলে আনসার করতে হচ্ছে কয়টা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি মেইন সাবজেক্ট, কারো ক্ষেত্রে বায়োলজি, কারো ক্ষেত্রে কেমিস্ট্রি। এসএসসির ক্ষেত্রে এসএসসিতে কোনটা মেইন, আর ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে কোনটা মেইন। এসএসসি আর ইন্টারে ভিন্ন ভিন্ন হলে তোমাকে ইন্টারেরটাই কাউন্ট করতে হবে যারা ইন্টারমিডিয়েটের। ওকে, আই হোপ ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার আসো এইচএসসি। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল কর, আগে এসএসসির কথা বলি। এসএসসি তোমাদের 18 জুলাই থেকে শুরু, প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো 2টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এভাবে তোমার 12 সপ্তাহে অ্যাসাইনমেন্ট হবে 24টা। এবার তুমি চিন্তা করো, তুমি কয়টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিবা, 3টা সাবজেক্ট, তাহলে 24টা অ্যাসাইনমেন্টকে 3 দ্বারা ভাগ করলে 8 হয়। এর মানে তোমাকে ওভারঅল প্রতি সাবজেক্টে 8টা করে টোটাল 24টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। কোন 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি মেইন সাবজেক্ট। ওকে, এবার আসে এইচএসসি 21 যারা আসো তাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে 26 জুলাই। ওকে, শুরু হবে হচ্ছে তোমাদের 26 জুলাই। তো 26 জুলাই হচ্ছে তোমাদের এই ক্ষেত্রে হচ্ছে এইচএসসি 21 যারা তাদের হচ্ছে প্রতি সপ্তাহে 2টা করে টোটাল আমাদের 15 উইকস 15 উইকস 15 সপ্তাহ আমাদের অ্যাসাইনমেন্ট হবে। 15 সপ্তাহ অ্যাসাইনমেন্ট হলে টোটাল কয়টা, 30টা। এবার আসো 30টা অ্যাসাইনমেন্ট কিসের উপর, আবার সেম এইচএসসির ক্ষেত্রেও সেম, ফিজিক্স কেমিস্ট্রি আনসার করতেই হবে। কেমিস্ট্রি বায়োলজির মধ্যে মেইন সাবজেক্টটা আনসার করতে হবে। কেমিস্ট্রি বায়োলজির মধ্যে আমার মেইন সাবজেক্ট কি, কেমিস্ট্রি বায়োলজির মধ্যে মেইন সাবজেক্ট যেটা আমি সেটাই আনসার করব। এবার আসি, আমাদের প্রত্যেকটার মধ্যে 2টা করে পেপার আছে। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা 2টা করে পেপার, ফিজিক্সে 2টা, কেমিস্ট্রিতে 2টা, বায়োলজিতে 2টা, হায়ার ম্যাথেও 2টা। এখন তোমার তাহলে টোটাল 3টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্টে 3 দুগুণ 6টা পেপার আছে। তাহলে দেখো এর মানে তোমাকে 6টা সাবজেক্টের এক্সাম দিতে হচ্ছে।
এবার আসো এরকম টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে 30টা 30কে 6 দ্বারা ভাগ করলে 5 হয় এর মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 5টা করে অ্যাসাইনমেন্ট দিতে হবে আর অ্যাসাইনমেন্টগুলো তোমাকে দেওয়া হবে হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে আমরা অলরেডি আমরা প্রোভাইড করব যখনই দেওয়া হয় আর বোর্ডের ওয়েবসাইটে একজন বলতে কমেন্টের আনসার দেন না কেন আমি আগে ব্যাপারটা ক্লিয়ার করি এরপর তোমাদের কমেন্টটা তোমাদের কমেন্টগুলো আমি দেখব আমি আগে ব্যাপারটা ক্লিয়ার করতেছি এবার দেখো তোমাদের এক্সামটা হবে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে শর্ট সিলেবাসের বেসিসে মানে যেগুলো শর্ট সিলেবাসে ছিল সেই অধ্যায়গুলো থেকেই দেওয়া হবে এবার আসো এক্ষেত্রে তাহলে আমি আবারও বলতেছি হচ্ছে তোমাকে যে কাজটা করতে হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট এবার আসো ভাইয়া অপশনাল যে সাবজেক্টগুলো সেগুলোতে কি হবে সেগুলোর ক্ষেত্রে তোমাকে যে কাজটা করা হবে সাবজেক্ট ম্যাপিং এই সাবজেক্ট ম্যাপিং ব্যাপারটা আমরা অনেকে বুঝতেছি না সেটা হচ্ছে কেমন সাবজেক্ট ম্যাপিং ব্যাপারটা হচ্ছে এরকম সাবজেক্ট ম্যাপিং হচ্ছে তোমার মনে করো তুমি এসএসসিতে থাকো ইন্টারে থাকো বাংলার এক্সাম হচ্ছে না তাহলে এর আগে তুমি বাংলা এক্সাম কী দিছিলা এসএসসির ক্ষেত্রে তুমি বাংলা এক্সাম দিছো হচ্ছে পিএসসি জেএসসি এক্সাম আর এইচএসসির ক্ষেত্রে তুমি বাংলা এক্সাম দিছো হচ্ছে পিএসসিতেও দিছো জেএসসিতেও দিছো এসএসসিতেও দিছো সো এসএসসির ক্ষেত্রে কাউন্ট করা হবে একটা যেটা তুমি প্রিভিয়াসলি দিছো জেএসসি আর এইচএসসির ক্ষেত্রে কাউন্ট করা হবে দুইটা একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে আমাদের পিএসসি এই দুইটা থেকে তোমাকে যে কাজটা করা হবে তুমি ওইখানে কত মার্কস পাইছিলা তোমার রেজাল্ট কেমন হয়েছিল তার বেসিসে একটা ম্যাপিং করা হবে যে তোমার ওইখানে রেজাল্ট এরকম হয়েছিল তাহলে বর্তমানে রেজাল্ট এমন হওয়া উচিত আমরা এরকম গ্রাফ করি না একটা রেজাল্ট এমন হলো আরেকটা রেজাল্ট এমন হলো আরেকটা রেজাল্ট এমন হওয়া উচিত এরকম করে একটা ম্যাপিং করা হবে ম্যাপিং করে তোমাকে একটা রেজাল্ট দেওয়া হবে এটার উপর তোমার কোনো হাত নাই এটা যেটা হওয়ার সেটাই হবে এবার আসি ভাইয়া অপশনাল সাবজেক্ট ভাইয়া আমি তো ফিজিক্স কেমিস্ট্রি আনসার করলাম আর একটা অপশনাল সাবজেক্ট এই অপশনাল সাবজেক্টে কীভাবে কাউন্ট করবে অপশনাল সাবজেক্টটাও কাউন্ট করবে হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের সাহায্যে এখন সবচেয়ে বড় কথা আসে ভাইয়া যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো ভাইয়া সে মনে করেন তার মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ অপশনাল হচ্ছে বায়োলজি সেই বায়োলজি সে এসএসসিতে করছিল তাহলে তার এসএসসি থেকে আনা যায় কিন্তু যারা এসএসসি ক্যান্ডিডেট তারা তো এর আগে জীবনে বায়োলজি এক্সাম দেয় নাই এর আগে যদি জীবনে বায়োলজি এক্সাম না দেয় তাহলে তার বায়োলজির ব্যাপারটা কিভাবে কাউন্ট করবে এর আগে সে কখনো হায়ার ম্যাথ এক্সাম দেয় নাই হায়ার ম্যাথটা কীভাবে কাউন্ট করবে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে তুমি মনে করো বায়োলজি এক্সাম তোমার অপশনাল ছিল তুমি দাও নাই এটার ম্যাপিং করা হবে এই বায়োলজি রিলেটেড পড়াশোনা তোমার প্রিভিয়াসলি কোন সাবজেক্টে ছিল যেমন তুমি যদি বলো সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানে কিন্তু তোমার বায়োলজি রিলেটেড পড়াশোনা ছিল সো সেখান থেকে ম্যাপিং করে এগুলো আনা হবে এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই এবার সবচেয়ে বড় কথা আমরা যারা ইন্টারমিডিয়েট এইচএসসি 21 এই এইচএসসি 21 কি অ্যাকচুয়ালি আমাদের ভাইয়া মেডিকেল অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোনো সমস্যা হবে কি না সঠিক উত্তর হচ্ছে কোনো সমস্যা হবে না তোমার মেইন সাবজেক্ট যেটাই হোক অপশনাল সাবজেক্ট যেটাই হোক তুমি অ্যাসাইনমেন্ট দেখো তোমার অ্যাসাইনমেন্ট নেক আর না নেক অ্যাকচুয়ালি তোমার রেজাল্ট কিন্তু একটা বের হবে রেজাল্ট অ্যাসাইনমেন্ট প্লাস এক্সামের বেসিসেও বের হইতে পারে সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতেও বের হইতে পারে যেটাই হোক ওই রেজাল্টের বেসিসে তুমি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন দিবা সো এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নিচে কি নে নাই অ্যাসাইনমেন্ট আমার তো ভাইয়া হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট কিন্তু আমি তো মেডিকেল ইচ্ছা তাহলে কি আমার মেডিকেলের প্রবলেম হবে জি না ভাইয়া কোনো সমস্যা হবে না তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই সাবজেক্ট ম্যাপিংয়ে তোমার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা কাউন্ট করে তুমি মেডিকেল এক্সাম দিবা সেই রেজাল্টটা কাউন্ট করে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা এক্ষেত্রে আমি কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম নাকি দিইনি এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা ব্যাপারটা গেল এবার হচ্ছে ভাইয়া আরেকটা কথা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছে সেটা হচ্ছে পরিস্থিতি যদি অনুকূলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সাম নেওয়া হবে সে এক্সামগুলো কিসের বেসিসে নেওয়া হবে যাদের জন্য অ্যাসাইনমেন্ট তাদের জন্য এক্সাম আই রিপিট অ্যাগেইন যাদের জন্য অ্যাসাইনমেন্ট তাদের জন্য এক্সাম মানে যেগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট সেগুলোর রেসপেক্টেই তোমাকে এক্সাম দিতে হবে যদি এক্সাম হয় এটা হবে কি হবে না শিওর না এটা হচ্ছে পরিস্থিতি অনুকূলে আসা না আসার উপর ডিপেন্ডেন্ট ওকে ভাইয়া এক্সাম যদি হয় তাহলে কয় সাবজেক্টের হবে 3 সাবজেক্টের হবে এবং এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী একটা কথা বলে দিছে টাইম এবং নাম্বার দুইটাই হ্রাস করা হবে যদি তোমাদের এক্সাম হয় টাইম এবং নাম্বার দুইটাই হ্রাস করা হবে এবার আসো টাইম এবং নাম্বার হ্রাস করা হবে মানে কেমন টাইম এবং নাম্বার হ্রাস করা হবে যদি তোমার এক্সাম হয় যেমন এক্সাম হইলে আমাদের এসএসসির এক্সাম হওয়ার কথা হচ্ছে নভেম্বরে আর এইচএসসির এক্সাম হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরে এসএসসির এক্সাম হওয়ার কথা নভেম্বরের 2nd উইকে আর এইচএসসির এক্সাম হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরের 1st উইকে তাহলে অর্থাৎ এসএসসি
এসএসসি শেষ হলে তারপর হচ্ছে এইচএসসি স্টার্ট হবে। এখন আমার কথা হচ্ছে ভাই এক্সামের ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকেই কোয়েশ্চেন করছে, ভাই এক্সামটা কীভাবে হবে বা যদি হয়। দেখো আমরা এখনও নট শিওর আমাদের এক্সাম হবে কি হবে না, উই আর নট শিওর, বাট আমরা বলতে পারি যদি হয় তাহলে কি হবে, না হলে কি হবে। প্রাথমিকভাবে আমি ধরে নিলাম এক্সাম হবে, যদি এক্সাম হয় কি হবে। যদি এক্সাম হয় তাহলে আমি একটু কথা বলে রাখি, এসএসসির ক্ষেত্রে 3 সাবজেক্টের এক্সাম হবে, এইচএসসির ক্ষেত্রে 6 সাবজেক্টের এক্সাম হবে। ব্যাপারটা আবার বলতেছি, এসএসসি পরীক্ষার্থীদের 3 সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট, আর এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে 6 সাবজেক্ট, মানে কি ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট 2টা করে পেপার। এবার আসো মার্কস ডিস্ট্রিবিউশন, পরীক্ষা কি রিটেন হবে, পরীক্ষা কি এমসিকিউ হবে, ভাইয়া আমার মার্কসটা কত হবে, ভাইয়া আমার টাইমটা কত হবে। আসো আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি তোমাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রশ্ন আগের মতোই হবে যেরকম তুমি এসএসসি পরীক্ষা দিতা। এখন তুমি যদি আমার কোয়েশ্চেন করো ভাইয়া যদি আমাদের এক্সাম হয় তাহলে ফিজিক্সের এক্সাম কেমন হবে, আগে যেমন হতো ঠিক তেমনই ফিজিক্সের এক্সাম হবে। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো রিটেন এক্সামও হবে আর এমসিকিউ এক্সামও হবে, রিটেন এক্সামও হবে, এমসিকিউ এক্সামও হবে, তবে মার্কস অর্ধেক হয়ে যাবে, মার্কস অর্ধেক হবে, টাইমটাও অর্ধেক হবে। আই রিপিট এগেইন, তুমি এসএসসির একজন স্টুডেন্ট, তুমি ফিজিক্সের পরীক্ষা দেওয়ার কথা 100 মার্কের, সেখানে ফিজিক্সের পরীক্ষা হবে 50 মার্কসের। এবার তুমি আগে যেভাবে এক্সাম দিতা ঠিক সেমভাবে, তোমার আগে যেভাবে রিটেন দিতা এখনও রিটেন, আগে এমসিকিউ এখনও এমসিকিউ। তবে এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী তোমাদেরকে একটা খুব সুন্দর একটা অফার দিছে। সে অফারটা কি ভাইয়া, শিক্ষামন্ত্রী বলে দিছে আমরা সৃজনশীলের সময় কি করতাম, আগে 8টা থেকে আমাকে 5টা আনসার করা লাগতো। যদি পরীক্ষা আমাদের 100 মার্কসের না হয়ে অর্ধেক মার্কসের হয় সেক্ষেত্রে তো ভাইয়া আমাকে 8টার মধ্যে 5টা আনসার করা লাগতেছে না, আরও কম আনসার করা লাগবে, সেটা বোর্ড বলে দিবে। এই কম যে আনসার করা লাগবে তার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই বলে দিছে তোমাদের জন্য প্রশ্নের কোনো কার্পণ্য করা হবে না। মানে আগে তুমি 8টা থেকে 5টা আনসার করতা, এখন তুমি 8টা থেকে 3টা আনসার করবা, জাস্ট লাইক দ্যাট। আগে তুমি 8টা থেকে 5টা আনসার করতা, এখন তোমার অপশান বেড়ে গেছে, কোয়েশ্চেন 8টাই হবে কিন্তু তোমাকে আনসার করা লাগবে আরও কম, সময়টা অর্ধেক, আগে যতক্ষণ সময় এখন আরও একটু কম। এবার এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটিশ যেটা আমরা অনেকে কোয়েশ্চেন করবো, ভাইয়া আমাদের আগে এখানে একটা কথা আছে, ভাইয়া আমাদের আগে প্র্যাকটিক্যাল হইতো, এখন প্র্যাকটিক্যাল মার্কসটা কি হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, যদি তোমাদের মনোযোগ দিয়ে খেয়াল করো, ভাইয়ের কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো, প্র্যাকটিক্যাল হওয়া না হওয়া ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। আর রিপিট অ্যাগেন, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, প্র্যাকটিক্যাল হওয়া না হওয়া কিসের উপর ডিপেন্ডেন্ট, পরিস্থিতির উপর। এবার আসো, পরিস্থিতির উপর যদি আমাদের প্র্যাকটিক্যাল হওয়া না হওয়া ডিপেন্ড করে, এখন এই যে প্র্যাকটিক্যাল হওয়া না হওয়া পরিস্থিতির উপর ডিপেন্ড করে, এখন প্র্যাকটিক্যাল যদি তোমাদের হয় তাহলে তো ভালো, বাট প্র্যাকটিক্যাল যদি সামহাও সরকার মনে করে নিতে পারতেছে না, এর মানে এটা নয় যে ভাই আমার তো আগে ফিজিক্সের এক্সাম হইতো 75 মার্কসের, সৃজনশীলে 50, এমসিকিউতে 25, এখন কি ভাইয়া তাহলে সৃজনশীল 75-এর জায়গায় ভাইয়া আমাদের 50-এর জায়গায় 25-এর সৃজনশীল, আর ওইদিকে ভাইয়া 25-এর জায়গায় 12.5-এর সৃজনশীল, একটা মনে হয় ভাইয়া এমসিকিউ অর্ধেক দাগাইলে হয়ে যাবে না, ভাই এরকম না। ব্যাপারটা হচ্ছে যদি সরকার দেখে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম নিতে পারতেছে না, হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম নিতে হলে কিন্তু আবার প্র্যাকটিক্যাল কলেজে করাইতেও হয়, তো তোমাকে যদি প্র্যাকটিক্যাল করাইতে না পারে নিবে কীভাবে, যদি না নেয় তাহলে কী হবে, দেখো মার্কস ডিস্ট্রিবিউশন টোটালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কেমন, আগে তোমাদের 25 থাকতো প্র্যাকটিক্যালে, এরপরে 100 মার্কের পরীক্ষা হইতো, এখন হচ্ছে 25 প্র্যাকটিক্যালটা হচ্ছে না মানে নাই, তাহলে আমার কত মার্কসের পরীক্ষা, তাও কিন্তু 100 মার্কসেরই পরীক্ষা হবে। এই 100 মার্কস তো সরকার বলে দিয়েছে হবে না, তার অর্ধেক হবে, মানে 50 মার্কসের পরীক্ষা হবে, তখন সেই 50টা আসবে কোত্থেকে। আমি পার্সোনালি যেটা সাজেস্ট করতেছি এমন হইতে পারে সৃজনশীলে 30 মার্কস আর আমাদের এমসিকিউতে 20 মার্কস, এভাবে 50 মার্কসের এক্সাম হইতে পারে, সময়টা একটু কমিয়ে দেওয়া হবে। আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো এইচএসসি 21, ভাইয়া আমাদের তো ফিজিক্সের 2টা, আমাদের তো ম্যাথের 2টা, আমাদের তো কেমিস্ট্রির 2টা, আমাদের তো বায়োলজির 2টা, তাহলে আমরা করব কি তা, তোমাদের টেনশন নাই, তোমাদের এক্সাম
6টা হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি, মানে 6 দিনে 6টা এক্সাম 50-50 করে মার্কসের। আর এটা যদি সামহাও না হয়, সরকার যদি দেখে পরিস্থিতি অনুযায়ী তোমাদের 3 দিনেই শেষ করে দিবে, তখন দেখা যাবে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা এক্সাম নিতে পারে, আর সেক্ষেত্রে 200-র বদলে 100 মার্কের এক্সাম। ম্যাথ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে একটা এক্সাম নিতে পারে, 200-র বদলে 100 এক্সাম। এভাবেই তোমাদের এক্সাম হতে পারে, সেক্ষেত্রে 3 ঘন্টা সময় থাকবে। বাট ইটস টোটালি ডিপেন্ডস অন আমাদের সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করে, বুঝতে পারতো, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আসো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট কথা। যদি আমাদের এক্সাম না হয়, সামহাও পরিস্থিতি অনুকূলে আসলো না, তাহলে আমরা কিভাবে আমাদের বোর্ড থেকে আমাদেরকে রেজাল্ট দিবে। মনে করো, আমি কিন্তু দেখো যতগুলো ঘটনা ঘটতে পারে সবগুলোই বলতেছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে মনে করো আমরা ধরে নিলাম আমাদের অ্যাসাইনমেন্ট হলো, কিন্তু সরকার দেখলো পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব না। যদি নভেম্বর ডিসেম্বরে পরিস্থিতি অনুকূলে না আসে, তাহলে তো বুঝতেই পারতেছো এক্সাম হওয়ার চান্স নাই। এমন না যে নভেম্বর ডিসেম্বরে অনুকূলে আসে নাই, আমরা এবার বলবো দেখি আগামী বছর নভেম্বর ডিসেম্বরে হয় কিনা। না ভাইয়া, এত ওয়েট করা হবে না, কারণ সেই ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে, কি সেশন জট হবে। তো সরকার কখনো চাচ্ছে না সেশন জট দিতে, যদিও অনেকটুকু হয়ে গেছে, বাট সরকার চাচ্ছে না এটাকে আরও বাড়াইতে। তো সেক্ষেত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই এটা হয়তো বর্জন করবে যে এক্সামটা নেওয়া যাবে না। তখন আমাদের এক্সাম যদি অনুকূলে না থাকে, উনি বলেই দিছে অনুকূলে আসলে এক্সাম, অনুকূলে না থাকলে এক্সাম নয়। এখন আসি, এক্সাম না হলে কিভাবে কাউন্ট হবে। এক্সাম যদি না হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো, এক্সাম যদি না হয়, যে সকল সাবজেক্টে অ্যাসাইনমেন্ট নেয় নাই তাদের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং মানে পূর্ববর্তী পাবলিক এক্সাম মানে হচ্ছে জেএসসি আর এসএসসি। যাদের শুধু জেএসসি তাদের শুধু জেএসসি, যাদের জেএসসি এবং এসএসসি তাদের দুইটাই কাউন্ট করবে। পূর্ববর্তী এক্সামে তুমি ওই সাবজেক্ট অথবা ওই সাবজেক্টের রিলেটেড সাবজেক্ট ম্যাপিং ব্যাপারটা হচ্ছে এমন, ওই সাবজেক্ট যদি না থাকে পূর্ববর্তী শ্রেণীতে, তার রিলেটেড কোনটা আছে। আমার বায়োলজি নাই, বিজ্ঞান ছিল। আমার ভূগোল নাই, সামাজিক বিজ্ঞান ছিল। সো ব্যাপারগুলো ক্লিয়ার মাথায় রাখতে হবে। আমার ইতিহাস নাই, বাংলাদেশে বিশ্ব পরিচয় ছিল। কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যেটা রিলেটেড। এরকম রিলেটেড থেকে তোমার একটা রেজাল্ট দেওয়া হবে। কোনগুলা? যেগুলাতে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে না। তাহলে আমরা বুঝতেই পারলাম অ্যাসাইনমেন্ট যেগুলোতে নিচ্ছে না, সেগুলোতে এক্সামও হচ্ছে না, সেগুলো আমি 100% কনফার্ম সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে। এবার আসি, যেগুলোতে অ্যাসাইনমেন্ট নিচ্ছে, এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। যেগুলোতে অ্যাসাইনমেন্ট নিচ্ছে সেগুলোতে এক্সাম যদি না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়েই কিন্তু রেজাল্ট দিবে না। অ্যাসাইনমেন্ট প্লাস সাবজেক্ট ম্যাপিং, ব্যাপারটা ক্লিয়ার করতেছি। অ্যাসাইনমেন্ট প্লাস সাবজেক্ট ম্যাপিং এর মানে অ্যাসাইনমেন্ট থেকে মূল্যায়ন করে কিছু মার্কস কাউন্ট করা হবে। আবার প্রিভিয়াস ইয়ারগুলোতে, প্রিভিয়াস এক্সামে তুমি কত মার্কস পাইছিলা সেটাকে মূল্যায়ন করে দুইটা থেকে একটা পার্সেন্টেজ, যেমন ফর এক্সাম্পল অ্যাসাইনমেন্ট থেকে নিল 20%, প্রিভিয়াস এক্সাম থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নিল 80%। এই 20 আর 80% মিলে 100% মিলে তোমার রেজাল্টটা দিবে। তাহলে খেয়াল করো, যে সকল সাবজেক্টে তুমি অ্যাসাইনমেন্ট দিচ্ছ সেগুলো তো আবার সাবজেক্ট ম্যাপিং হবে। যেগুলোতে অ্যাসাইনমেন্ট দিচ্ছ না সেগুলো অনলি সাবজেক্ট ম্যাপিং, এর মানে প্রিভিয়াস তোমার এক্সামের উপর ডিপেন্ডেন্ট। আর যেগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছ সেগুলো অ্যাসাইনমেন্ট প্লাস ম্যাপিং দুইটাই কাউন্ট করবে। তবে সরকার বলে দিছে অ্যাসাইনমেন্টের হারটা একটু কম রাখা হবে। মানে এমন না যে 50% অ্যাসাইনমেন্ট 50% ম্যাপিং, না, ব্যাপারটা হবে এরকম। সরকার নিজেরাও জানে, স্বাভাবিক, অ্যাসাইনমেন্ট অনেকে কপি করার একটা চান্স আছে। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট থেকে দেখা যাবে 15 থেকে 20% বা 25% এতটুকু সর্বোচ্চ কাউন্ট করবে, বাকিটা অন্য দিক থেকে। এখন তুমি খেয়াল করো, এই অ্যাসাইনমেন্ট থেকে 20% কাউন্ট করলে সেখানে যদি তুমি ফুল মার্কস পাইতে পারো, এটা তোমাকে খুব ভালো একটা বেনিফিট দিবে। আচ্ছা, ভালো কথা। এবার আসি, যদি এখন অনেকে কথা তুলবে ভাই, সরকারের প্রতি কথা তুলবে কি, সেটা হচ্ছে আপনারা যেটা অলরেডি তোমার সাংবাদিকরা করছিল, সেটা হচ্ছে আপনারা যে মূল্যায়ন করতেছেন, এই মূল্যায়নটা পারফেক্ট কিনা, অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পারফেক্ট কিনা, এটা নিয়ে কোনো কথা উঠবে কিনা, এটা আসলে ঠিকঠাকভাবে মেনটেন করা হবে কিনা, সেটা আপনারা কিভাবে যাচাই করবেন। তার জন্য আমাদের সরকার যেটা বলছে সেটা হচ্ছে দৈব চয়ন পদ্ধতি অনুসরণ করা হবে। দৈব চয়ন মানে অনেকে বুঝে না। দৈব চয়ন মানে কি জানো? যেমন ফর এক্সাম্পল আমার কাছে 100টা খাতা আছে,
এখন 100টা খাতা স্যাররা কাটছে, 100টা খাতা স্যাররা কাটার পর আমি রিভিউ করব আসলে কি কাটাটা পারফেক্ট হয়েছে কিনা। আমার পক্ষে কি আবার 100টা খাতা দেখা সম্ভব না, এরকম তো লক্ষ লক্ষ খাতা আছে, এতগুলো দেখা সম্ভব না। তখন কি করা হবে, এই খাতার বান্ডিল থেকে যে কোনো পজিশন থেকে আমি 2টা 3টা খাতা বের করব। ওই 2টা 3টা খাতার মূল্যায়ন আমি দেখব। দেখো আমি খাতাগুলো কিন্তু রোল নাম্বার দেখি নাই, নাম দেখি নাই, কোড দেখি নাই, কিচ্ছু দেখি নাই, আন্দাজে কয়েকটা খাতা নিয়ে সেগুলোকে আবার মূল্যায়ন করা হয়েছে। যদি দেখা যায় এরকম আন্দাজে মানে দৈব চয়ন মানে হচ্ছে না দেখে এরকম আন্দাজে যদি এরকম নেওয়া হয়, তাহলে যদি দেখা যায় তুমি পারফেক্ট মানে খাতার মূল্যায়নটা পারফেক্ট, তখন এটা পারফেক্ট। আর যদি দেখা যায় না এখানে ঝামেলা আছে, তখন সরকার চাইলে অ্যাসাইনমেন্টটা বাতিলও করতে পারে। আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এবার যদি এক্সাম যদি তোমাদের হয় তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা এক্সাম হলে অবশ্যই এক্সামের বেসিসে রেজাল্ট দিবে। দেখো এক্সাম যদি না হয় তাইলে আমার অ্যাসাইনমেন্ট প্লাস ম্যাপিং। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য দৈব চয়ন করা হবে, বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন খাতা নিয়ে দেখা হবে এটা পারফেক্ট কিনা, মানে খাতা কাটাটা মূল্যায়নটা পারফেক্ট কিনা। আর যদি এক্সাম হয় তাহলে তো ব্যাপারটা আলাদা হয়ে যাবে, এক্সাম হলে এক্সামের বেসিসে রেজাল্টটা আসবে, বুঝতেই পারতেছো। আর দেন হচ্ছে যারা ইরেগুলার মিন্স যারা হচ্ছে পুনরায় এক্সাম দিতে চায়, যেমন আগের বছর হয়তো তারা কোনো একটা সাবজেক্টে খারাপ করছিল, এক বা একাধিক সাবজেক্টে ফেল করছিল, এই বছর আবার ফর্ম ফিল আপ করছে, এক্সাম দিবে, তাদের ক্ষেত্রে সরকার কী সিদ্ধান্ত দিল? তাদের ক্ষেত্রে সরকার যেই সিদ্ধান্ত দিছে সেই সিদ্ধান্তটা হচ্ছে তারা যে সকল সাবজেক্টে ফেল করছে সেগুলোর জন্য এবার এক্সাম দিবে। ওই এক্সামগুলা ওই সাবজেক্টগুলো যদি আমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে পড়ে তাহলে গ্রুপ সাবজেক্টের মতো করে তাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ওইভাবে মূল্যায়ন হবে। আর যদি সেটা গ্রুপ সাবজেক্টে না পড়ে কমন সাবজেক্টে পড়ে তাহলে কমন সাবজেক্টের মতো করে ম্যাপিংয়ের মাধ্যমে তার রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তাকে এগুলো নিয়ে টেনশন করা লাগবে না। আশা করি তোমাদেরকে আমি ব্যাপারগুলো বুঝাইতে পারছি। ব্যাপারগুলো আমি বুঝাইতে পারছি। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখি নাই, আমি এখন তোমাদের কোয়েশ্চেন দেখব, যে তোমরা কোয়েশ্চেন করতে থাকো, আমি আনসার দিচ্ছি। এসএসসি 22 বেসের কী হবে ভাইয়া? আমরা আজকে শুধুমাত্র এসএসসি 21 আর এসএসসি 21 নিয়ে কথা বলতেছি ভাইয়ারা, আমরা বাকিগুলো পরে দেখব। আচ্ছা, একজন হলো স্যার নভেম্বরের সেকেন্ড উইকে এক্সাম হলে কি এক্সাম কি অনলি এমসিকিউ পদ্ধতিতে হবে? অলরেডি আমি বলছি এক্সাম এমসিকিউ পদ্ধতি না, এক্সাম হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন, দুইটা পদ্ধতি হবে, তবে মার্কসটা অর্ধেক হয়ে যাবে, সময়টা অর্ধেক হয়ে যাবে। এবার সে আরও কোয়েশ্চেন করছিল কিন্তু আমি দেখতে পাইনি মনে হয়। আচ্ছা ভাইয়া অপশনাল, তোমরা একটা করে কোয়েশ্চেন করবে এক মেসেজে। ভাইয়া অপশন ধরো উপরে যে ভাইয়া অপশনাল তো ম্যাথ নিছি, কিন্তু আমি এক্সাম ম্যাথের উপর দিতে চাচ্ছি, এটা চেঞ্জ করতে পারবো? দেখো তুমি যদি তোমার কলেজ থেকে বা স্কুল থেকে যদি তুমি তোমার মেইন সাবজেক্টটা চেঞ্জ করতে পারো তাহলে পারবা, মেইন সাবজেক্ট যদি চেঞ্জ করতে না পারো পারবা না। এক কথায় মেইন সাবজেক্ট যেটা দিয়ে তোমার রেজিস্ট্রেশন হচ্ছে সেটা দিয়ে তোমাকে এক্সাম দিতে হবে। একজন বললো আমাদের এসএসসি হওয়ার চান্স কতটুকু? ভাই এসএসসি হওয়ার চান্স এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে পরিস্থিতির উপর, এটা আমিও জানি না, তুমিও জানো না, সরকারও জানে না। আর তোমাদেরকে মাঝখানে একটা বার্তা দিতে চাই, তোমাদের সুবিধার্থে আমরা অলরেডি দুইটা গ্রুপ খুলছি, এসএসসি 21-এর জন্য একটা, এসএসসি 21-এর জন্য। এই গ্রুপ অলরেডি দেওয়া আছে, ওই ওই দুইটা গ্রুপে তোমাদেরকে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যে উইকে অ্যাসাইনমেন্ট দিবি সেই উইকে আমরা সলভ দেওয়ার, মানে তোমাদেরকে একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করব, সলভ করে দেওয়ার চেষ্টা করব, দেন তুমি তোমার মতো করে করবো আর কি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একজন বললো অ্যাসাইনমেন্টের নাম্বার বেশি পেলে লাভ কি? যদি অ্যাসাইনমেন্টটা কাউন্ট করে তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্টের নাম্বারটা তোমার যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা লাভজনক। একজন বললো ভাই 23 তারিখে লকডাউন শুরু হলে 26 তারিখে অ্যাসাইনমেন্ট কেমনে? দেখো 26 তারিখে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলে নাই, তোমাকে বলছে 26 তারিখে অ্যাসাইনমেন্ট সরকার দিবে, স্টার্ট হবে, মানে হচ্ছে ওই দিন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে। বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার পর সেই জিনিসটা হচ্ছে তোমার তুমি বাসায় সলভ করবা, সলভ করে তুমি কীভাবে জমা দিবা? অনেকে বলবে ভাই আমি যেগুলো জমা দিব কোথায় জমা দিব? অবশ্যই আমার কলেজে জমা দিব। আমার খাতা কে মূল্যায়ন করবে? আমার কলেজের টিচারই মূল্যায়ন করবে। তাহলে আমি কি করব? আমি স্যারদেরকে জমা দিব। এখন কিভাবে জমা দিব? লকডাউন, কোনো টেনশন নাই, এটা হচ্ছে তোমার কলেজ, তোমার স্কুল বা তোমার কলেজ থেকে নির্দেশনা দিবে, যে স্কুলের বা যে কলেজের, ওই কলেজের বা ওই স্কুলের স্যাররা তোমাদেরকে বলে দিবে কীভাবে তোমরা সাবমিট করবা। তোমরা কি বাসায় এগুলো জমা রেখে পরে একসাথে সাবমিট করবা নাকি এসে জমা দিতে হবে, এটা তোমাদের স্কুলের উপর ডিপেন্ডেন্ট, এটা সম্পূর্ণ স্কুলের দায়িত্ব।
একজন বললো বাংলা ইংলিশ আইসিটি এগুলো কীভাবে মূল্যায়ন করবে? অবভিয়াসলি এগুলো হচ্ছে তোমার সাবজেক্ট ম্যাপিং। একজন বললো জেএসসিতে যদি রেজাল্ট ভালো না হয় কাভার দেওয়ার কোনো ওয়ে আছে? না ভাইয়া, এখন কোনো ওয়ে নাই, কারণ তুমি জেএসসি এক্সাম দিয়ে দিছো, তোমার অলরেডি রেজাল্ট বের হয়ে গেছে, সেই রেজাল্টের বেসিসে কাউন্ট হবে। একজন বলে ভাই আমার তো হায়ার ম্যাথ অপশনাল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কী হবে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, অপশনাল যেটাই হোক কোনো সমস্যা নাই। অ্যাডমিশন নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলছি যে তোমাদের হায়ার ম্যাথ অপশনাল হোক, বায়োলজি অপশনাল হোক, কোনো সমস্যা নাই, তোমাদের মেইন সাবজেক্ট যেটা তোমরা সেটা অ্যাসাইনমেন্ট দিবা। বাট অ্যাসাইনমেন্ট দিছো কি দাও নাই সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার ফাইনাল যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টের বেসিসে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে এক্সাম দিবা কি দিবা না, তারপর হচ্ছে মেডিকেল এক্সাম দিতে পারবা কি পারবা না, দিবা কি দিবা না, এগুলো সবগুলো রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। অ্যাসাইনমেন্ট কোনটা জমা দিছি কোনটা জমা দিই নাই তার উপর ডিপেন্ডেন্ট না। বলো আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, না আমি শেষ করে দিই। আমি তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য আসছি। একজন বলতে পয়েন্ট এত মেডিকেল প্রিপারেশন নেবো কি না? দেখো মেডিকেলের প্রিপারেশন নেবে কি নেবে না সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। আর তোমার মেডিকেলের ক্ষেত্রে নাম্বারটা কাউন্ট করা হয় এসএসসি আর এইচএসসি থেকে, সো সেটার উপর। একজন বলে এক্সামের প্রিপারেশন কীভাবে নিব আর এক্সাম হওয়া কতটুকু সম্ভাবনা আছে? দেখো বারবার বলতেছি, এক্সাম হবে কি হবে না, এক্সাম হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার পরিস্থিতির উপর, অবভিয়াসলি পরিস্থিতির উপর, অ্যান্ড পরিস্থিতি অনুকূলে আসার উপর সব কিছু ডিপেন্ডেন্ট। সো আমরা জানি না এক্সাম হবে কি না। সো বুদ্ধিমানের কাজ, আমাকে যদি বলো ভাই আপনি একটা সাজেশন দেন আমি কী করব? সো এসএসসি 21-এর জন্য আমি সাজেশন দিব হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবা, এর পাশাপাশি ট্রাই করবা এইচএসসি লেভেলের একটু করে পড়া আগানো যায় কি না। অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট কাভার করার পরে এইচএসসির কিছু পড়া আগানো যায় কি না। আর যারা আমাদের এইচএসসি 21 তাদেরকে আমি বলবো তোমাকে অ্যাসাইনমেন্টটা অবশ্যই করতে হবে, করার পাশাপাশি আমাদের এক্সট্রা করে এই কাজটা করা যায় কি না। কোন কাজটা? সেটা হচ্ছে অ্যাডমিশনের পড়াশোনা পড়া যায় কি না, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবার তুমি বলতে পারো ভাইয়া যদি এক্সাম হয় মাঝখানে, সমস্যা নেই, তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনার উপরেই আসো, সো এক্সাম হলে সমস্যা নাই। আর যদি এক্সাম হয় সেটা নিশ্চয়ই অন্তত 1 মাস আগে জানাই দিবে, আর 1 মাস আগে জানাই দিল 15 দিন আগে জানাই দেখ, তখন কিন্তু তুমি ইজিলি প্রিপারেশন নিতে পারবা, কারণ সাবজেক্ট মাত্র 3টা। পারভিন আক্তার, আমাদের এইচএসসি 23 এর ক্লাসগুলো কন্টিনিউ হবে অবভিয়াসলি। ভাই এসএসসি 21-এর জন্য কি আলাদা লাইভ ক্লাস নেবেন? দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য আলাদা গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে তুমি জয়েন করতে পারবা, জয়েন করে তুমি এখান থেকে সলভ নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ হেল্প করব, আর বাকিটা হচ্ছে তোমার উপর। সুমাইয়া ইসলাম, এসসিতে কোনো সাবজেক্টে 79 পেলে এসসিতে গ্রেডিং কী হবে? দেখো এইচএসসিতে তোমার গ্রেডিংটা কী হবে সেটা তোমার ডিপেন্ড করবে হচ্ছে এসএসসি প্লাস জেএসসির উপর। সো দুইটাকে সামারাইজ করে দেন কাউন্ট করা হবে। সামারাইজ মিনস এখানে 50-50 না, এক্ষেত্রে হচ্ছে জেএসসিটাকে একটু কম কাউন্ট করা হবে পার্সেন্টেজ, আর এসএসসিটাকে একটু বেশি পার্সেন্টেজ কাউন্ট করা হবে। ভাই অ্যাডমিশন কি শর্ট সিলেবাসের উপর হবে? দেখো এটা বলা যায় না অ্যাডমিশন কিসের উপর হবে। আর সবচেয়ে বেটার হয় হচ্ছে তুমি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করবা, দেন শর্ট সিলেবাস অ্যাডমিশনের জন্য কমপ্লিট হওয়ার পর তুমি বাকি সিলেবাসটা কভার করবা। দেখো করোনা পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করতেছে। সো আমি বারবার একটা কথাই বলতেছি ভাইয়া, আমাদের আমাদের এক্সাম হবে কি হবে না সেটা অবভিয়াসলি পরিস্থিতির উপর। সো পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে এক্সাম হবে না, ধরতে পারা হচ্ছে তখন অটো প্রমোশন। আর তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব, অ্যাসাইনমেন্টগুলো যাতে করে আমরা খুব ভালো করে দিই, অ্যাসাইনমেন্টগুলো যাতে করে গুরুত্ব সহকারে দিই। আজকে শিক্ষামন্ত্রী বারবারই একটা কথা বলছে, আমাদের শিক্ষার্থীরা যাতে করে অ্যাসাইনমেন্টগুলো খুব ভালো করে দেয়, কারণ তুমি অ্যাসাইনমেন্টগুলো ভালো করে দিলে তোমারও লাভ,
প্লাস হচ্ছে তোমাদের মূল্যায়নের সুবিধা হবে, আর এটা তোমাদেরকে অনেক কাজে দিবে হয়তো। আসলে এত কোয়েশ্চেন আমি আসলে একটার পর একটু উপরের দিকে যাচ্ছে, আমি পড়তেও পারতেছি না সবগুলা। একজন বললো ভাইয়া আমার এইচএসসিতে অপশনাল হায়ার ম্যাথ বাট এসএসসিতে অপশনাল এগ্রিকালচার, এখন আমাকে সাবজেক্ট ম্যাপিং কেমন হবে? দেখো আমার কথা হচ্ছে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে হচ্ছে তোমার মেইন সাবজেক্টের উপর, আর অপশনাল যেটা সেটা হচ্ছে তোমার ওই রিলেটেড। দেখো তোমার যেটা অপশনাল ওই রিলেটেড তুমি প্রিভিয়াস কি এক্সাম দিছো সেই এক্সামের উপর ডিপেন্ড করে কাউন্ট করা হবে। এই সাবজেক্ট ম্যাপিংয়ের কথাটা আমি অলরেডি বলছি, এখন বললে অনেকেই বিরক্ত হবে। আমি লাইভ শেষ করে দিতে চাচ্ছি, একটু আমাকে আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু কুইকলি করো। কয়েকজনও বললো প্র্যাকটিক্যাল যদি না নেয় সেটা হচ্ছে তোমার এক্সামটা ডাইরেক্ট 50 মার্কের এক্সাম নিয়ে নিবে 100-এর মধ্যে, সেটা আমি অলরেডি বলছিলাম। সুমাইয়া জান্নাত, ক্লাস না করিয়ে এক্সাম, এটা কেমন সিদ্ধান্ত? আসলে দেখো পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু নিয়ে ভাবায়। সো ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি অনুকূল করার জন্য পরিস্থিতির উপর ডিপেন্ড করে অনেক সিদ্ধান্তই নিতে হয়। নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারকটা খুব ভালো সিদ্ধান্ত নেবে, বা ওনারা যেমনই নেয় সেটা আমাদেরকে মানতে হবে। সো এটা নিয়ে আমাদের আসলে বলার কোনো উপায় নেই। আর যদি তুমি এভাবে চিন্তা করো যে আমাদের সুন্দরভাবে ক্লাস হবে, স্যাররা বুঝিয়ে দিবে, পরীক্ষা হবে, এভাবে করতে করতে দেখা যাবে একটা স্টুডেন্টের লাইফ থেকে 4-5 বছর চলে যেতে পারে, 4-5 বছর চলে যেতে পারে। সো ব্যাপারটা হচ্ছে অনেক দিক দিয়ে চিন্তা করি সরকার ডিসিশনগুলো নেয়, এমনি অটো পাস দেয় না, এমনি অ্যাসাইনমেন্টের সিদ্ধান্ত দেয় না। অবশ্যই ওনারা বুঝে শুনেই দেয়, নীতি নির্ধারকরা অবশ্যই তোমাদের ভালোর কথা চিন্তা করে এগুলো দেয়। দেখো কোয়েশ্চেন অনেকগুলো, যার কারণে আমি সবার কোয়েশ্চেন আনসার দিতে পারতেছি না, আসলে এত বেশি কোয়েশ্চেন আসতেছে। আমি বারবার বলছি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমার মেইন সাবজেক্ট বায়োলজি না, তোমার মেইন সাবজেক্ট বায়োলজি, নো প্রবলেম। তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, মেইন সাবজেক্ট তোমার হায়ার ম্যাথ, নো প্রবলেম। একজন বললো 90% মার্কস কি আমার এসএসসি এসসির? দেখো সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট চিন্তা করতে হবে। তুমি জেএসসিতে ম্যাথে কত পাইছো সেটার উপর ডিপেন্ড করে তোমার ম্যাথে কাউন্ট করা হবে। এটা আমাদের অনলি A+-এর উপর কাউন্ট করে না, সেটা কাউন্ট করা হয় হচ্ছে তুমি কত মার্কস পাইছিলা, মার্কসের উপর কাউন্ট করে, মার্কসের উপর। ফারহান তৈদ, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? ভাইয়া আমার মনে হয় তোমরা অনেকে এখন এমন কোয়েশ্চেন করতে হবে যেগুলো আনসার অলরেডি আমি দিয়ে ফেলছি। আমার মনে হয় তোমরা লাইভটা পরবর্তী আবার দেখা উচিত, তোমাদের সুবিধার্থে আমি লাইভটা রেখে দিব, তোমরা পরবর্তীতে আবার দেখতে পারবা। অলরেডি আমি আগে ডিসকাস করছি, আমি পুরোটা ডিসকাস করছি। এখন হচ্ছে তোমার একজন বলতে অটোপাস কতটুকু ভালো? দেখো সব কিছুরই ভালো আছে, খারাপ আছে। অটোপাসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে অটোপাস দিলে হচ্ছে তুমি সেশন জোরে পড়তেছো না, আর খারাপ দিকটা হচ্ছে অটোপাস দিলে হচ্ছে আমাদের কিছু প্রবলেম হয়ে যায় পড়াশোনার আর অ্যাডমিশনের ক্ষেত্রেও। একজন বলতেছে অপশনাল ম্যাথ, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, নো প্রবলেম। তোমার ম্যাথ অপশনাল, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, নো প্রবলেম। তোমার বায়োলজি অপশনাল, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, নো প্রবলেম। তুমি মেডিকেল পড়বা, নো প্রবলেম। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা এসএসসি আর এএসসির জন্য যেভাবে বলছি, সিমিলারলি হচ্ছে কারিগরি যারা তাদেরও সেম ওয়ে, তারপর হচ্ছে তোমার যারা মাদ্রাসা বোর্ড তাদেরও সেম ওয়ে। সো আমরা ওয়ে নিয়ে আর কথা বলবো না, সেম ওয়েতেই সবগুলো কাউন্ট করা হবে।
সো আমরা তাহলে আজকে এতটুকু পর্যন্ত আর আসলে অনেকক্ষণ আমরা সময় ক্ষেপণ করে ফেলছি। আশা করি তোমাদেরকে আমি মোটামুটি ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারছি। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে গ্রুপ দেওয়া আছে ওই গ্রুপে আমরা ইনশাল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো, এক একজনে এক এক সাবজেক্ট। সো হোপফুলি সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ কাটাবো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর হচ্ছে অবশ্যই পড়াশোনার প্রতি একটু যত্নবান হবা। দিন শেষে যারা তোমার সফল হবে তারা অবশ্যই পরিশ্রমীরাই হবে। সো কন্টিনিউয়াস পরিশ্রম করবা, মানে যতটুকু তোমার লেভেলে যায়, যতটুকু তুমি পারো ততটুকু পড়তে থাকো, ততটুকু করতে থাকো, তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। দ্যাটস গ্রেট, দ্যাটস মোর দেন এনাফ। সো সবার জন্য শুভকামনা। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।